সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এসেছে অন্যান্য প্রসঙ্গ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় স্বীকৃতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট A.B.M. রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন শেখ রবিউল আলম রবি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ATU তাজুর রহমান, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। 1 বছরের বেশি সময় পর 30 মার্চ খুলছে দেশের সব স্কুল কলেজ। প্রাক প্রাথমিকের ক্লাস এখনই নয়, SSC ও HSC পরীক্ষার্থীদের ক্লাস সপ্তাহে 6 দিন। গণমানুষ চেয়েছে বলেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলের কাতারে বাংলাদেশ। সম্মিলিত প্রচেষ্টার মাইল ফলক। ডিজিটাল নিরাপত্তাও সরকারের দায়িত্ব, বললেন প্রধানমন্ত্রী। খুলনায় অনুমতি না পেলেও বিভাগীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ। পুলিশের সঙ্গে মৃদু উত্তেজনা, বাক স্বাধীনতা খর্বের অভিযোগ। রাজধানীতে 2 বেলা ওষুধ দিয়েও কমছে না মশার উৎপাত। অতিষ্ঠ নগরবাসী। কাজে আসছে না সিটি কর্পোরেশনের কীটনাশক পরিবর্তনের কৌশল। এবং সিরাজগঞ্জে 4 দিনের ব্যবধানে আবারও হাসপাতাল থেকে নবজাতক চুরি, দিশেহারা স্বজনরা। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টায় পুলিশ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আমাদের আলোচনার শিরোনাম স্বীকৃতি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। আজকে প্রধানমন্ত্রী এই নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল, প্রধানমন্ত্রী বলছেন। এছাড়াও অন্যান্য প্রসঙ্গ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে উঠে এসেছে। শিরোনামে যেমনটি বলছিলাম, বিএনপি আজকে সমাবেশ করতে চেয়েছিল খুলনায়, তারপরে বিভাগীয় কার্যালয়ের সামনে করেছে। এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই শেখ রবিউল আলম রবি, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। যেটি বলছি আজকে আমরা, যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন যে সবার সম্মিলিত চেষ্টার ফসল। আর একটু যদি পেছনে ফিরতে চাই, সেই 71-এর মহান মুক্তিযুদ্ধের পর যেই বাংলাদেশকে বলা হচ্ছিল তলাবিহীন ঝুড়ি, তো আজকে 50 বছরের মাথায় এই জায়গাটিতে এসে আমরা দাঁড়িয়েছি। তো বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, সব পরিচয় ছাপিয়ে আমাদের সবার পরিচয় তো এটি, নাগরিক আমরা। তো যে দলের রাজনীতি আমরা করি না কেন, এই স্বীকৃতিতে আপনার কেমন লাগছে? আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্পাদক দর্শকদেরকে। 50 বছরের অর্জন যদি বলেন, তাহলে খুব বেশি ব্যাপক অর্জন আমি মনে করি না। আমাদের এটা অনেক আগেই পাওয়া উচিত ছিল, কারণ আমাদের রাষ্ট্র এবং জনগণের সামর্থ্য এবং সক্ষমতা রয়েছে বেশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো এখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সম্মিলিত প্রচেষ্টার অংশ। উনি যদি মনে করেন ধারাবাহিকভাবে সব রাজনৈতিক দল এবং সরকারের প্রচেষ্টার ফলে এটা অর্জিত হয়েছে, খুব ভালো, এবং সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সেভাবে যদি আমরা দেখি। তবে এটা ঠিক তো যে ধরেন আমরা স্বল্পোন্নত দেশের থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি বললে আমার মনে হয় একটু আংশিক সত্য হয়। সুপারিশ গিয়েছে, স্বীকৃতিতে আর বাধা নেই, কার্যকর হবে 26-এ, অর্থাৎ আরও 5 বছর আমাদের অপেক্ষা করতে হবে। এর আগে যদি যান 24-এ হয়ে যাওয়ার কথা ছিল। করোনাকালীন সময় আমরা আরও 2 বছর সময় পেয়েছি। আমাদের সাথে আবার আপনার নেপালও পেয়েছে, লাওসও পেয়েছে, এবং তারা আমাদের কাতারেরই রাষ্ট্র। এর আগে মালদ্বীপ পেয়েছে, এবার মায়ানমারও আছে, কিন্তু মায়ানমারের সামরিক অভ্যুত্থান হওয়ার ফলে তাদেরটা আবার 24 সাল পর্যন্ত স্থগিত করেছে। অর্থাৎ এই জায়গা থেকে যদি বলেন, তাহলে এটা খুব বেশি উৎফুল্ল হওয়ারও কিছু নেই। তবে আমরা একবার স্বল্পোন্নত দেশের দীর্ঘদিন ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসছি। উন্নয়নশীল দেশ আর স্বল্পোন্নত দেশের মধ্যে আমি যতটুকু জানার সুযোগ হয়েছে, খুব বেশি পার্থক্য থাকছে না। উন্নয়নশীল দেশগুলির মধ্যে যারা একটু দুর্বল অর্থনৈতিকভাবে, বিভিন্ন সূচকগুলিতে তারা কোনো সময় উঠছে, কোনো সময় নামছে, এই অবস্থার মধ্যে আছে, ভঙ্গুরতার মধ্যে রয়েছে, তার থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আপনি স্বীকৃতিতে আসলেন। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের অর্থনীতি, আমাদের বেশ কিছু সূচক ভালো, অস্বীকার করা যাবে না। আবার বেশ কিছু সূচক আমরা নেতিবাচক, অর্থাৎ আমরা একটা টেকসই অর্থনীতিতে যেতে পারছি না। তার জন্য সুশাসন সমস্যা হচ্ছে, আমাদের যে উন্নয়নগুলি হচ্ছে সেটাও আবার টেকসই হচ্ছে না। সেক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে। হ্যাঁ, আর আপনি যেমন আমি যদি বলি, গত 15 দিন আগের যদি আপনি গ্লোবাল ম্যাগাজিন, যেটা বলা হয় গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের রিপোর্ট যদি দেখেন, সেখানেও স্বল্পোন্নত 50টা দেশের মধ্যে আমরা রয়েছি, এবং আমাদের অবস্থান নিচের দিক থেকে 49তম। আমাদের উপরে পাকিস্তান 54তম, আমাদের মায়ানমার
58তম, ভারত 68তম, নিচ থেকে যদি আপনি কর্ম অনুসারে দেখেন। তারপর ভুটান 80তম, শ্রীলঙ্কা সবচেয়ে ভালো করেছে, 93তম অবস্থানে রয়েছে। অর্থাৎ ওরা করেছে পিপিপির ভিত্তিতে এবং জিডিপির ভিত্তিতে। সেখান থেকেও আমাদের অবস্থান মানে খুব উৎফুল্ল হওয়ার মতো না, তবে আমরা একটা প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতির মধ্যে গিয়েছি। আবার আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ, করোনার দুর্যোগ, এইগুলির মধ্য দিয়েও আমরা একেবারে অন্যান্য রাষ্ট্রের মতো ভেঙে পড়িনি, কারণ আমাদের 16 কোটি পরিশ্রমী মানুষ রয়েছে। আমাদের কৃষি বলেন, এটা অনেকটা প্রাকৃতিক নির্ভর থেকে আধুনিক নির্ভর হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে। আমাদের জিডিপি বাড়ছে 3.8-এর কথা যদিও বলা হয়ে থাকে প্রবৃদ্ধির কথা। আবার ওই দিক দিয়ে যদি বিচার করেন, অনেক কিছুই কিন্তু ধোঁয়াশা রয়েছে। যেমন সবচেয়ে তো জিডিপি এবার ঘায়ানার বেশি হয়েছে, আপনি জানেন 26.2% হয়েছে। তার মানে ঘায়ানা তো সবচেয়ে বড় উন্নত রাষ্ট্র হয়নি। তারপর আমাদের চেয়ে বেশি হয়েছে দক্ষিণ সুদানে, তার মানে দক্ষিণ সুদান তো আমাদের চেয়ে ভালো না। আবার সবচেয়ে খারাপ যদি নেতিবাচক প্রবৃদ্ধি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, জাপান, জার্মান, ভারতের হয়েছে, তার মানে তারা বিধ্বস্ত হয়ে যায়নি। অর্থাৎ খুব বেশি, আমি আবারও বলতে চাই এই জায়গায় যে খুব বেশি সন্তুষ্টির কোনো কারণ নেই। এবং সরকারের একটা সমস্যা রয়েছে, তার যেটা দায়িত্ব রয়েছে সেটাকে আবার সফলতা মনে করে। সাধারণ দায়িত্ব এবং সফলতার মধ্যে সরকারের একটা পার্থক্য থাকা উচিত। কেন করে আমি জানি না, তবে মাননীয় প্রধানমন্ত্রীর ওই শব্দটি আমার ভালো লেগেছে, যেটা সম্মিলিত সব দেশের অর্জন বা সব রাজনৈতিক দলের অর্জন অথবা সব সরকারের অর্জন, এভাবে ভাবলে ভালো। তারপর আমি বলবো যে এই ভাবতে আমি স্যাটিসফাইড হতে পারছি না। দায়িত্বকে সফলতা হিসেবে দেখার মধ্যে আপনি খুব বেশি কিছু দেখছেন না, কিন্তু আবার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারাটা যদি ব্যর্থতা হয়, তাহলে দায়িত্ব পালন করতে পারাটাকে সফলতা কেন বলবেন না? না বলার কারণ হচ্ছে একটা রুটিন দায়িত্ব রয়েছে আপনার। ধরুন আপনি এই যে সঞ্চালনা করছেন, জি, হ্যাঁ, আপনি এটা অনেক ভালো পারফর্মও করতে পারেন, আবার সঞ্চালক হিসাবে একটা গতানুগতিক পারফর্ম করতে পারেন। আপনি গতানুগতিক করলেই আপনার দায়িত্ব পালন শেষ হচ্ছে। আর আপনি যদি খুব ভালো পারফর্ম করেন, তার জন্য আপনার আলাদা স্বীকৃতি রয়েছে, আলাদা ধরেন জনমত তৈরি হতে পারে, তাই না? খুব ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে। কিন্তু তাহলে সাফল্য বলবেন? খুব ভালো পারফর্ম করাটা হচ্ছে সাফল্য, এবং মানুষের প্রত্যাশার চেয়েও ভালো কিছু করাটাকে বলা হবে সাফল্য। আর একটা সরকার ক্ষমতায় থাকলে আপনার কর্মসংস্থান হবে, প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে থাকবে, মানুষ আপনার কর্মমুখী হবে, পারচেস ক্যাপাসিটি বাড়বে, আমাদের জিডিপির উত্তরণ হবে, এটা গতানুগতিক ধারায় তো হবেই, এবং সেটা মানুষ প্রত্যাশা করে। আমার বক্তব্যটা হচ্ছে যে সরকার একটা হীনমন্যতার কারণে তার স্বাভাবিক অর্জনকেও অতি অর্জন হিসেবে আত্মপ্রচার করে। ধন্যবাদ আপনাকে কাউসার ভাই। যেটি বলছেন যে হীনমন্যতার কারণে স্বাভাবিক অর্জনকেও অতি বিশাল হিসেবে দেখানোর একটি প্রবণতা রবি ভাই দেখছেন। আর সেই সঙ্গে এই যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যে পথে পা রেখেছি, সেটাকে গতানুগতিক খুব বেশি উৎফুল্ল হওয়ার মতো কিছু মনে করছেন না রবি ভাই? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় দর্শকবৃন্দকে। দেখুন, আমরা স্বাধীনতার 50 বছরে পা দিয়েছি, জাতির পিতার জন্মশতমুজিব বর্ষ। শেখ রুবুল যেভাবে বলুক, আমাদের দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ দিন আজকে। আমরা যে স্বীকৃতিটা পেয়েছি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের এই জাতিসংঘের ইয়েটা, দেখেন এটা 3টা ক্যাটাগরিতে হয়: মাথাপিছু আয়, মানব সম্পদ, অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা। 3টা জিনিসের উপর করে এটা গড় ভিত্তিতে এটা হয়। এবং ওরা জানেন জাতিসংঘ করেছে, শেখ রুবুল তো বলবেন হয়তো আমাদের কোনো সূচক। এবং দেখেন 2019 সালে মাথাপিছু আয় ছিল, আমাদের মানদণ্ড ছিল $1222, কিন্তু বাংলাদেশে ছিল $2827। এটা এখন $2064, $1800। এখন এটা $2064, যেটা ওই মানদণ্ডের চেয়ে 1.7 গুণ বেশি। ঠিক একইভাবে মানব সম্পদ সূচক যেটা, এটাও কিন্তু রেট ছিল 66, বাংলাদেশে সেটা 75.4%। অর্থনৈতিক এবং পরিবেশগত সূচক যেটা, এটা 32-এর বা তার কম থাকলেও সেটা 27-এর কম। দেখুন, এইসব সূচকে আমরা এই বৈশ্বিক বিপর্যয়ে কিন্তু এটা করতে পেরেছি। এবং আজকে আপনারা বলেছেন, শেখ রুবুল বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে এটার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। আপনি যেটা বলেছিলেন যে আমরা একসময় তলাবিহীন জুড়ি ছিলাম, আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, এই স্বীকৃতিটা আমাদের এসছে, এটাকে পজিটিভলি দেখা উচিত। শেখ রুবুল এটাও বলেছে যে 50 বছর হয়তো আরও অর্জন হওয়া দরকার ছিল। দেখুন, এই 50 বছরে তো আওয়ামী লীগ স্বাধীনতার পরে 3.5 বছর, পরে জননেত্রী শেখ হাসিনা 5 বছর, এরপরে 12 বছর, আমরা সর্বসকলে 21 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম। যারা 29 বছর ক্ষমতায় ছিল, তারা যদি তাদের দায়িত্বটা পারফর্ম করতে পারত বা করত,
তাহলে কিন্তু আজকে বাংলাদেশ অন্য এক উচ্চতায় যেত। জি, এটি আমি বুঝতে পারছি। হ্যাঁ, এই ফাঁকে বলতে চাই কি, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা তো একটা ভিন্ন নেশায় ছিল। সেটা হলো তারা চেয়েছিল একটা অকার্যকর বাংলাদেশ করতে, তারা চেয়েছিল একটা বাংলা স্থান বানাতে, যার জন্য আজকে যেমন আমরা নিজস্ব অর্থায়নে বাজেট করি, আমাদের দেরি লেগেছে, এটা আমি বুঝতে অনেক পারছি। কিন্তু সময় লেগেছে, আমরা হয়তো আগেই পেতাম। কাসর ভাই, এই যখন প্রেক্ষাপট আমরা যখন এগিয়ে যাচ্ছি, তো তারপরেও আজকে আপনি একটি বিষয় খুব ভালো করে খেয়াল করেছেন যে মুশতাক লেখক আমাদের একজন, তিনি মারা গেছেন। এটি নিয়ে আজকে দিনভর শাহবাগে অনেকেই প্রতিবাদ করেছেন, কর্মসূচি পালন করেছেন। এখান থেকে পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে পুলিশ হত্যা চেষ্টা মামলা। যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনি একজন আইনজীবী, সেই জন্য আমি আপনার কাছে একটু জানতে চাইছি, এটি নিয়ে কিন্তু সমালোচনা আলোচনা অনেকদিন ধরে চলছে। আজকেও আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, যিনি একজন নামকরা প্র্যাকটিসিং লয়ার, তিনিও বলেছেন যে এই আইনের পরিবর্তনের কিছু সুযোগ রয়েছে। তো আমাদের এই অর্জনগুলোর পাশাপাশি যখন এরকম বিষয়গুলো আলোচনায় আসে, তখন আমরা কিছুটা বিব্রত হই। দেখুন, এখানে দুইটা বিষয়। একটা হলো ডিজিটাল আইনে কোনো ব্যক্তি গ্রেপ্তার হতে পারে, আইনের আওতায় যেতে পারে। জি, অনেকে গিয়েছেন, অনেকে আইনের মাধ্যমে বেরিয়ে এসেছেন। এক জিনিস, বাংলাদেশের আইন কেন সংবিধানও পরিবর্তন হতে পারে প্রয়োজনে, কেন এটা তো কোনো অপরিবর্তযোগ্য কোনো আইন না বা বিধান না, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কিন্তু একজন আসামি কারাগারে থাকা অবস্থায় যে কোনো কারণে উনি মৃত্যুবরণ করতে পারেন। বাংলাদেশে অনেক কারণে অনেকে মৃত্যু, হার্ট অ্যাটাকে, বিভিন্ন কারণে। বিষয় কিন্তু দুইটা। এখন এই মুস্তাক সাহেব কি কারণে মারা গেছে, এটা কালকে পোস্টমর্টম হয়েছে, রিপোর্ট আসছে, সব ব্যবস্থা করা হচ্ছে, একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে। একটা মানুষ যে কোনো কারণে মারা যেতে পারে, কিন্তু বিষয় হলো এটাকে ইস্যু করে আমাদের এখানে সভা সমিতি করা বা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করা, আমরা কি বলবো না যে কেউ কেউ মানে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। কিন্তু কাসর ভাই, এটি যেটি বলছে, আইন যখন থাকবে, আইনের যখন কেউ ব্যত্যয় ঘটাবেন, লঙ্ঘন করবেন, তিনি আইনের আওতায় যাবেন, বিচার আচার হবে, সবই ঠিক আছে। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অপব্যবহার করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে, এই সব কথাগুলো খুব বেশি আসছে না? দেখুন, যে কোনো মামলায় যখন এফআইআর লেখা হয়, এফআইআর বিভিন্ন লেখা হতে পারে, এফআইআর এর পর ইনভেস্টিগেশন হবে, চার্জশিট হবে, তারপর বিচারে যাবে। আপনার যদি এই অবস্থাতে কোনো অপপ্রয়োগ হয়ে থাকে, সেটা কিন্তু বিচারের কালেতে সাক্ষ্য প্রমাণে বেরিয়ে আসবে। ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, হয়তো আপনাকে ভুগতে হতে পারে, বাট আপনি কিন্তু ওখানে যাবে। কিন্তু এর আগে যদি আপনি বলে ফেলেন, কারো ইনভেস্টিগেশনের মধ্যে হওয়ার আগে যদি বলে ফেলেন, তাহলে এটা বলার জন্য বলা, এটাকে বিতর্কিত করার জন্য অবশ্যই। কিন্তু আপনি যদি বলছেন না ভুগতে হবে, ভোগাটাই তো আসলে দেখুন, মানুষের এটা জন্য। দেখেন আমাদের আইন কানুন যেটা হয়, দেখুন আমরা একটা সিস্টেমে আছি, আমাদের সাক্ষীর কারণে, ইনভেস্টিগেশন কারণে অনেক মামলা দেরি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি কিছু কিছু লোক তো ভুগতেছে। তারপরও এক সময় আমাদের বিচার বিভাগে অবকাঠামোগত অবস্থান ছিল না, বিচারকের সংখ্যা কম ছিল। এখন কিন্তু জেলার সদে বলেন, যে কোনো জায়গায় বলেন, এখন বিচারকদেরকে এক রুমে 3 জন বিচার করতে হয় না, এখন পর্যাপ্ত বিচারকের ব্যবস্থা করা হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন প্রতিনিয়ত কোনো না কোনো মামলা রায় হচ্ছে, মামলা শেষ পর্যায়ে যাচ্ছে, এবং এটা সময় কিন্তু কম, এবং সেটা ক্যাটাগরি করা হয়েছে কোন মামলা কোন আদালতে হবে, দ্রুত বিচারে হবে কিনা হবে, এটা কিন্তু করা হয়েছে, এবং সেই সময়টা পাচ্ছে। দুই একটি মামলা নিয়ে আমরা কথা বলি যেগুলো ইনভেস্টিগেশন এখন ফল বেরিয়ে আসেনি, জি জি, কিন্তু মামলা কিন্তু লক্ষ লক্ষ হচ্ছে প্রতিটি জেলা আদালতে। আপনার সঙ্গে আবার যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত আছেন তাজ ভাই, এটিও তাজ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা আজকে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার যে চূড়ান্ত সুপারিশ জাতিসংঘের স্বীকৃতি বলছেন কেউ কেউ, তো এই জায়গাতে আমাদের বিএনপি নেতা রবি ভাই আছেন। রবি ভাই বলছেন এটিকে খুব বেশি উৎফুল্ল হওয়ার মতো কিছু নেই। আর আমাদের আওয়ামী লীগ নেতা এবিএম রিয়াজুল কবির কাউসার ভাই বলছেন যে এই স্বীকৃতিটা আমরা আরো আগেই পেতাম, যদি আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা যদি ঠিকমতো দায়িত্বটি পালন করতেন। আপনারাও জাতীয় পার্টি ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন, আপনার এই জায়গাতে একটু বিশ্লেষণ করবেন। ধন্যবাদ আপনাকে এবং স্টুডিওতে এবং আপনার সকল দর্শক শ্রোতাকে জানাই সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমি ব্যক্তিগতভাবে আপনার আজকে আমাদের এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষরে আমাদের যে দেশ আজকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে গেল, সেটা আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে। আরেকটি কথাকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন এটা সবার অর্জন। একজন সরকার প্রধানের কাছ থেকে এটাই জাতি আশা করে, এটাই হওয়া উচিত। একাকে কিছু করতে পারে না, এদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে সবাই মিলেই করেছে। এদেশের অর্জনটাও কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তো আজকে বলেছেন সবার অর্জন। আমি সেই ধারাবাহিকতাই ধরে বলি, কাউসার ভাই বললেন যে এই দেশের অর্জন আরো আগে হতো যদি বাকি সরকারগুলো, আপনি বললেন আমরাও ছিলাম, আমরাও 9 বছর ক্ষমতায় ছিলাম,
আমাদের সময় উন্নয়ন হয়নি। আমাদের সময় যদি উন্নয়ন না হতো তাহলে আজকের আপনার পান্থপথ বিজয় সরণি যে রোডটাও হতো না, উপজেলা ব্যবস্থা হতো না, ঢাকার পানি এতটুকু গলা পর্যন্ত থাকতো না যদি বেড়িবাঁধ না হতো। আমাদের সময় কিন্তু প্রাইভেট ব্যাংকিং এ প্রথমই দেওয়া হয়েছিল। আমাদের সময় জাতিসংঘ হুসাইন মোহাম্মদ স্বর্ণ প্রেরণ করেছিলেন। ইতিহাস যদি দিতে যাই অনেক সফলতা আমাদের সময় আছে। আমি আপনাকে শুরুতেই বলেছি সবকিছু একসাথে মিলেই হয়। একটা সরকার 12 বছর এতটুকুতে নিয়ে যেতে পারে না। তার ধারাবাহিকতাই আছে কম আর বেশ। একটা সরকার যখন একসময় 12 বছর ক্ষমতায় থাকে তার একটা সুযোগ তৈরি হয়ে যায় সবকিছু করার পিছনে। আর আমাদের সময় যেটা ছিল সবচেয়ে বেশি অবস্ট্রাকল বাধা সেটা হলো আমাদের ২ বন্ধু আজকে আছেন স্টুডিওতে উনাদের দল আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থীরা। ৩৬৫ দিনের মধ্যে ২৫০ থেকে ২৮০ দিন কোনো ক্ষেত্রে ৩০০ দিনও হরতাল দিয়ে থাকতেন। আওয়ামী লীগকে সেই হরতাল এখন আর নাই। আওয়ামী লীগ সেই অবস্ট্রাকলে আর নাই। আওয়ামী লীগ তার ইচ্ছায়, তার প্ল্যানে, তার যে বাস্তবায়ন করে যাচ্ছে, নির্দ্বিধায় করে যাচ্ছে। একটা শক্তিশালী সরকার, অ্যাবসলিউট মেজরিটি ইন পার্লামেন্ট। বিরোধী দল জাতীয় পার্টি আমরা আছি, বিএনপি আছে। আমরা বক্তব্য রাখছি। কিন্তু সরকার সেটা দারুক আর না দারুক তার ইচ্ছা মতো যেটা করার করে যাবে। সংসদ অচল করার মতো ব্যবস্থা হচ্ছে না। কিন্তু পূর্ববর্তীতে কিন্তু সংসদ অচল ছিল, কার্যক্রমের ব্যবস্থা ছিল না, রাস্তা অচল করা হতো, দেশ অচল করা হতো, জ্বালাও পোড়াও করা হতো। সেটার দিক দিয়ে আপনাকে হিসাব করে দেখতে হবে। শুধু একা সফলতা আপনি বললে চলবে না। কিন্তু তাজ ভাই, আমি এই দেশের যেদিকে আপনি নাগরিক হিসাবে অবস্টাকল এটা বলছেন গর্ববোধ করি। সেই অবস্টাকল গুলো কি অযৌক্তিক ছিল? আওয়ামী লীগ বিএনপি যে অবস্টাকল গুলো তৈরি করেছিল আপনাদের জন্য বলছেন আপনি। এখন সরানোর জন্য হুম। আপনি যদি বলেন নির্বাচনের জন্য হুসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন, তখন কার্টুনিস্টের নাম আপনার নিশ্চয় মনে আছে। কামরুল হাসানের নাম মনে আছে, কার্টুন করেন নাই। হুসাইন মোহাম্মদ এরশাদ তখন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে কি গ্রেফতার করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ? এই অবস্ট্রাকল কি ছিল না? ছিল। ওভারলুক করে অবস্ট্রাকলে হুসাইন মোহাম্মদ এরশাদ ওনার যতটুকু সম্ভব ক্ষুদ্র বাজেটের ৯০ আমাদের ৯ বছরের ক্ষমতায় মাত্র ১০,০০০ কোটি টাকার বাজেটে গিয়েছিল। ৯০,০০০ কোটি টাকা। এখনকার বাজেট কোথায়? 300 বিলিয়নস এর উপরে আমাদের বাজেট। সেই বাজেটটা এখন এত বড় বাজেটে বিশাল কাজ তো আপনি করবেনই। আপনার যতটুকু ইনকাম তার উপরে দিয়েই আপনার বাড়িতে ততটুকু সাজাবেন, আপনার ঘরটা ততটুকু সাজাবেন। সেই উন্নয়নশীল দেশে যাচ্ছি, আমাদের বাতের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু নির্বাচন ব্যবস্থার অধিকারটা প্রতিষ্ঠিত হচ্ছে না। আমি এখন নীলফামারী থেকে আপনার সাথে যুক্ত হয়েছি, এসেছি শহীদপুরে নির্বাচন করার জন্য। আমার দলের মাননীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সহ আমাদের দলের প্রেসিডিয়াম সেন্টু সাহেব রেজাউল ইসলাম ভূঁইয়া আমরা এখানে উপস্থিত। সেখানে আমরা আওয়ামী লীগের সাথে নির্বাচনী অংশীদারিত্ব একটা রাজনৈতিক দল, বন্ধুপ্রতিম দল, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারছি না। আমাদের ক্যান্ডিডেটকে ম্যানেজারকে কালকে রাতে ধরে নিয়ে গেছে, আজকে সকালে 2 জনকে নিয়ে গেছে। আমরা প্রশাসনের দ্বার প্রান্তে যাচ্ছি, ডিসির কাছে যাচ্ছি, এসপির কাছে যাচ্ছি, নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছি ভোটের সুষ্ঠু ব্যবস্থা করার জন্য। আমরা কোনো ফেভার চাচ্ছি না। লাস্ট টক শোতে আপনি বলেছিলেন স্পেসটা এটা চাচ্ছিলাম রুবেল ভাই, যে আমার ভোট আমি দেবো, আমার ক্যান্ডিডেটকে পছন্দ করে যদি মানুষ ভোট দেয়, যে জিতবে এটাই আমরা মেনে নিব। আপনি গিয়ে ক্যাম্প গুলাতে গিয়ে ভয় দেখাচ্ছেন আওয়ামী লীগে ভোট না দিলে সৈয়দপুর থাকতে পারবে না, ক্যাম্পের এরা ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। এটা কি আপনার উন্নয়নশীল দেশের একটা এই ক্যারেক্টারটা থাকবে এখন? জি আমরা তো গর্বিত এই দেশে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। জি কিন্তু তাজ এটা ভাই, কি আমি বুঝতে ব্যবস্থা? পেরেছি। আপনার সঙ্গে আমি আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। একটা ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি বলুন। যে আমার প্রশ্ন, বিজ্ঞ আওয়ামী লীগ নেতা, বিজ্ঞ আইনজীবী, উনি একজন আইনজীবী ভোটে বাংলাদেশের ডিজিটাল অ্যাক্ট আইনের বিচার হওয়ার কথা ১৮০ দিনের মধ্যে, কিন্তু মুস্তাক সাহেব ১৮০ দিনের ঊর্ধ্বে কারাগারে থাকলেন। উনার জামিনটা হক ছিল কিনা? জি এবং ধন্যবাদ এই ধরনের- আপনাকে, আমরা জানার চেষ্টা করব। তাজ ভাই, আর সরি রবি ভাই, যে বিষয়টি আমি আপনাকেও জিজ্ঞেস করতে চাই, যেটি আমাদের কাউসার ভাই বলছিলেন, যে এই যে 29 বছর অন্যান্য দল ক্ষমতায় ছিল, তারা যদি ঠিকভাবে কাজ করতেন, দায়িত্বটি পালন করতেন, তাহলে আমরা অনেক আগেই যুক্ত হব। তাজ ভাই মনে কিছু বলতে চান, শুনে। তাজ ভাই বলবেন কিছু? যে আমি বলতে চাচ্ছিলাম এই যে মুস্তাক আহমেদ এবং আহমেদ কবির সহ 2 জনকে 6 মেতে 2020 তে নেওয়া হয়েছে, 10 মাসের কাছাকাছি। আদালত কি এদেরকে বেল দিতে পারতেন না? জি আদালত, নিম্ন আদালত যদি না দেন, মহামান্য হাইকোর্ট তো দিতে পারতেন। জি। একটা লোকের তো বিচার হয় নাই, অ্যারেস্ট করে নিয়েছেন, অ্যালিগেশন ছিল, তাকে তো বিচার জি দিতে তাজ ভাই, এরকম আপনি একটি তাকে প্রশ্ন আদালতে দর্শকও করেছেন, বিচার আমরা পাওয়ার জানার একটা চেষ্টা অধিকার করবো কাউসার ভাইয়ের কাছ থেকে। তার আগে রবি ভাই, যে বিষয়টি বলছিলাম, এই বিষয়টি তো বলবেন। আর এই যে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে এক ধরনের বক্তব্য কাউসার ভাই দিয়েছেন, এই জায়গাতে আপনার বক্তব্য শুনতে চাই। দেখেন, আওয়ামী লীগ 21 বছর ক্ষমতায় ছিল, আমরা 13.5 থেকে 14 বছর ক্ষমতায় ছিলাম। আওয়ামী লীগের 74-75-এর বাজেট যদি দেখেন 1,000 কোটি টাকা, 1,002 বা 3 কোটি টাকার মতো বাজেট ছিল। আর আমাদের 79-80-তে যদি যান, আপনি দেখবেন যে এই বাজেট 3 গুণ বেড়েছে। তা 3,000 কোটি টাকার উপরে আমরা করেছিলাম অল্প দিনের ব্যবধানে। আবার আপনি যদি আওয়ামী লীগের প্রবৃদ্ধি দেখেন, 74-75-এ 2.5% প্রবৃদ্ধি ছিল। আমাদের সময় 4.5% প্রবৃদ্ধি হয়েছে 79-80-তে। আমরা কিন্তু উন্নত করেছি।
আমাদের 91 পর আমাদের সরকারগুলি সবাই 91 থেকে 96, 96 থেকে 2001 পর্যন্ত উন্ডা, তারপর 2001 থেকে এই পর্যন্ত দেখবেন 5.5-এর উপর 5.2 থেকে শুরু করে উপর দিকে প্রবৃদ্ধি আছে। অর্থাৎ সব সরকারই করেছে। উন্ডা সবচেয়ে বেশি সময় ক্ষমতায়, ঠিক আছে। এবং ওনারা যদি ক্ষমতা লোভী না হতেন এবং রাষ্ট্র ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত করতেন, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের উন্নতি আরও বেশি দেখা যেত। হ্যাঁ, জাতীয় পার্টি বলেছে হ্যাঁ তাদের 9 বছরে কিছু না কিছু তো অর্জন আছে। 91 পর থেকে তো ধারাবাহিকভাবে আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, করেছে, রাজনীতি করেছে, অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করেছে। আমরা কিছু সূচক ধারাবাহিকভাবে ভালো করেছি, কিছু সূচক আমাদের আমলেও ভালো করা যায়নি, ওনাদের আমলে আরও যায়নি। আপনি যদি প্রতিযোগিতার সক্ষমতার বলেন, আমরা নেপাল ভুটানেরও নিচে। আপনি যদি ব্যবসা বান্ধব পরিবেশ বলেন, আমরা সাউথ এশিয়ার মধ্যে সবার চেয়ে নিচে। আপনি যদি বেকারত্বের হার বলেন, আমাদের সবচেয়ে বেশি। আপনি যদি দুর্নীতি বলেন, আফগানিস্তান শুধু আমাদের নিচে, তারপরে আমাদের অবস্থান। এগুলি তো আছে, তাই না? আমাদের কিছু নেতিবাচক সূচকও রয়েছে। অর্থাৎ সব দলের মধ্যে আমি আবারও বলতে চাই, একটা সুষম রাজনৈতিক প্রতিযোগিতা এবং রাজনৈতিক চর্চার জায়গাটা যদি অবাধ হতো, কিছু জাতীয় ইস্যুতে যদি আমরা একমত হতে পারতাম, আমরা যদি ক্ষমতালোভী না হতাম, যেটা আওয়ামী লীগ যেভাবে হয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের জাতীয় অর্জন আরও অনেক বেশি হতো, আমাদের অনেক সম্ভাবনা জি, এটা ছিল। বুঝতে পেরেছি। ডিজিটালের ব্যাপারে আমি বলি, দেখেন, সরকার গণতন্ত্র, রাজনৈতিক অধিকার, ভিন্ন মত এবং মুক্ত মত দমন করার জন্য এই আইনটি করেছে। আইনটি সম্পূর্ণভাবে সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আপনি বলছিলেন যে গ্রেপ্তার করবার জন্য, আমাদের গ্রেপ্তার বলেন, এজাহার বলেন, তদন্ত বলেন, বিচার বলেন, আইন মানে না, সরকারি মানে না আইন। সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে আদালতগুলি রয়েছে, তারাও 6 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। আপনি 6 মাসের অধিক সময়ের মধ্যেই জামিন দিলেন না, 6 বার ট্রাই করা হচ্ছে, জামিন দেওয়া হয়নি। তার কারণটা কি হচ্ছে? সরকার একদলীয় শাসন এবং একদলীয় রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়। এটি হচ্ছে সরকারের সমস্যা। আপনি ডিজিটাল নিরাপত্তা আইন যেটা করেছেন, সেটা তো আপনি করেছেন রাষ্ট্রযন্ত্র একক আধিপত্য প্রতিষ্ঠিত করবার জন্য। আমাদের যে গণতন্ত্র এবং আমাদের যে রাষ্ট্রে জনগণের যে মালিকানা এবং রাষ্ট্রে জনগণের যে অধিকার, সেটা আপনি খর্ব করার জন্য করেছেন। আপনি আওয়ামী লীগ দলের হবেন, সব কিছু আপনি অবাধ। আর অন্য দলের বা ভিন্ন মতের রাজনৈতিক ব্যক্তি যদি হয়ে থাকে, তার সব পদ রুদ্ধ, তার সব অধিকার থেকে সে বঞ্চিত। এটা তো প্রতিষ্ঠিত আওয়ামী লীগ করেছে। সেটি যদি না হতো, আজকে বাংলাদেশের মূল সমস্যাটাকে আমি আপনাকে বলি, আওয়ামী লীগ সরকার এবং রাষ্ট্র একাকার করে ফেলেছে। এখানে যদি তাহলে প্রশ্ন করি, ভিন্ন মতের লোক আপনাদের সময় গ্রেফতার হয়নি, আপনাদের সময় মুনতাসির মামুন, শাহরিয়ার কবিরকে গ্রেফতার হতে হয়েছে এবং একেবারেই পেশাদার অপরাধীদের সঙ্গে তাদেরকে থাকতে হয়েছে, যেসব সন্ত্রাসীদের নামের আগে বিভিন্ন বিশেষণ, বগাবাবু, মুরগি মিলন, এই টাইপের লোকজনদের সঙ্গে তাদেরকে কারাগারে কাটাতে হয়েছে। আমার এই সরকারের আমলে 7 বার জেলে যাওয়ার সুযোগ হয়েছে। জেলের কিছু প্রসিডিউর আছে, এটা আপনি অস্বীকার করবেন না। ডিভিশন আপনি যদি না পান, আপনাকে করা যায় না। এবং প্রাথমিক পর্যায়ে যদি আপনার বিশেষ কোনো তদবির না থাকে, আমি আবারও বলতে বাধ্য হচ্ছে এই কথাটাই, সবাইকে একসাথে থাকতে হয় আমদানিতে। আমার যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এখন সরকার যে ডিজিটাল আইনে গ্রেপ্তারগুলি করেছে, আমাদের সময় আমি ডিভিশনের কথা ছিল, মুনতাসির মামুন কিংবা শাহরিয়ার কবির আমি মতো আপনাকে লোকজন বলি। ডিভিশনের প্রাপ্য নন তারা। না, এখন সরকার যে ক্যাটাগরি যে আইনগুলি করেছে, আপনি ডিভিশন সবাই পায় না। মেম্বার অফ পার্লামেন্ট মিনিমাম, আর আদালত থেকে অনুমতি নিয়ে যেতে হয়। আদালতের অনুমতি কারো ভাগ্যে জোটে, আর কারো ভাগ্যে এখন জোটে না। সরকারি দলের হলে জোটে। আপনি যদি ব্যাংকের টাকা যারা লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা, তারা জেলের মধ্যে বহাল তবিয়াতে আছে। এবং আপনি রাজনীতি করতে যান, মামলা জামিন হবে না, আর গিয়ে আমদানিতে থাকতে হবে, ওয়ার্ডে থাকতে হবে, এই প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ সেই নিধন কিন্তু আরো মারাত্মক আকার ধারণ করেছে। আমি বলছি না যে আমাদের সময় শুদ্ধ ছিল, কিন্তু আমাদের সময় যতটা না আপনার ভঙ্গুর ছিল এবং দমন পীড়ন ছিল, তার চেয়ে 10 গুণ বেড়েছে, 100 গুণ বেড়েছে আওয়ামী লীগের এই আমলে। আমাদের তো উন্নততর হওয়ার কথা ছিল, পরিবর্তন হওয়ার কথা ছিল, তাই না? সেটা হয়নি। সেটা নির্দয় হয়েছে, নির্মম হয়েছে, এবং একজন বন্দীও তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই সরকারের সময়, নির্মমভাবে হচ্ছে। তার শিকারকে তো মুস্তাক আহমেদ, তাকে লাশ হয়ে বেরোতে হয়েছে। এবং আপনি যদি যান, তার অপরাধ হচ্ছে সে নাকি বঙ্গবন্ধুর সমালোচনা করেছে। তারও কোনো অথেন্টিক কোনো কিছু তার লেখা আমার যতটুকু জানার সুযোগ হয়েছে পাইনি। মুক্তিযুদ্ধের নাকি সমালোচনা করেছে এবং তাতে সরকারের নাকি রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে। আপনাকে মনে রাখতে হবে, সরকার রাষ্ট্রের 3টি বিভাগের একটি। সরকার এবং রাষ্ট্র এক নয়। আমি যেটা বলছিলাম, সরকার, রাষ্ট্র এবং আওয়ামী লীগ এক হয়ে গিয়েছে। সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহী হয় না। জি, এই জিনিসটাই আওয়ামী লীগকে বোঝানো যাচ্ছে না। জি, ধন্যবাদ। তাদের ভিতর রয়েছে। কাসর ভাই, অনেক প্রশ্ন আপনাকে, যে প্রশ্নটি তাজ ভাই করেছেন, অনেকটা একই রকম প্রশ্ন দর্শকও করেছেন। আর এখানে আমাদের রবি ভাই তো বলছেনই যে এখানে বিরোধী মতকে দমন করার উদ্দেশ্যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মত প্রকাশের স্বাধীনতা দেখুন, বন্ধ করে। আমাদের দেশে 2009 সালে ডিজিটাল বাংলাদেশ আইনটি প্রবর্তন হয়। আমরা কিন্তু এই বৈশ্বিক করুণাময় কালে এটা সুবিধা পেয়েছি। আর যখনই কোনো দেশে কোনো নতুন আইন হয়, সেই আইনের ব্যত্যয় যদি হয়,
সেটারও কিন্তু ব্যবস্থা রাখতে হয়। আমরা কিন্তু ডিজিটাল আইনের অপপ্রয়োগ হয় এটাও দিতে পারি না। কারণ বাংলাদেশের এখন আপনি যদি বলেন 65,000 গ্রাম বলেন, সবাই কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। আমরা শুধু ঢাকা শহর লোক ডিজিটাল সুবিধা পাচ্ছি না। আজকে নেট, ইন্টারনেট যত সুবিধা বলেন, এখন যেহেতু সারা বাংলাদেশে আমরা বিস্তৃত করতে পেরেছি, করোনাময় কালে এটা সুবিধা আমরা পেয়েছি, এখন এটা নিয়ে যদি কেউ অপব্যবহার করেন সেটাও তো সরকারের দেখা দায়িত্ব। এখন 1-2 জন ভিকটিম হয়েছে, আমি তো বলেছি আইনের সুবিধা পেয়েছে, এবং মুস্তাক সাহেবের ব্যাপারে একটা তদন্ত কমিটি করা হয়েছে, কারো তার চিকিৎসা, তার বেল টেল, এইসব বিষয় এটা বেরিয়ে আসবে। আমরা মনে করি, দেখেন এখানে যে কথাটা বলেছে, কয়েকটা ধরে সময়ের কথা বলেছে, আমরা 2021 সালে দাঁড়িয়ে আছি। আমরা আজকে বলতে পারি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু 80-র দশকে আমাদেরকে খাদ্য আমদানি করতে হতো। আমাদের বাংলাদেশে কি 1 একর জমি বেড়েছে? বরঞ্চ জমি কমেছে। কিন্তু আমরা খাদ্য কেন, খাদ্য রপ্তানি আমরা যথার্থ করতে পেরেছি। আমরা মাছ উৎপাদন, চা উৎপাদন সবকে আমরা গার্মেন্টস করেছি। পাশাপাশি বিদ্যুৎ, ওনারা তো বলেছেন অনেক কিছু করেছেন। 2008-9 দলে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, এখন সেটা 24,000 মেগাওয়াট, আরও 20,000 মেগাওয়াট আমাদের পাইপলাইনে আছে। অর্থাৎ আমাদের যে বিস্তৃতি বাড়ছে, যে এটা তো আমরা বিদ্যুৎ দিয়ে বাড়াচ্ছি, কাজের পরিধি বেড়েছে। পাশাপাশি সবগুলি সেক্টর আমরা যে বাজেট করছি, যে বলছে 1 লাখ, আমরা যে 5,60,000 কোটি টাকার বাজেট করেছি নিজস্ব অর্থায়নে। এই পদ্মা সেতু হওয়ার আগে কত কাহিনী সেটা আপনারা দেখেছেন। কানাডিয়ান আদালত পর্যন্ত যে রায় দিয়েছে, আজকে আমরা নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু করেছি। ওনারা দেখেন পদ্মা সেতুতে কোটা অপচয় হয়েছে বা দুর্নীতি হয়েছে। জি, আগে বৃষ্টিটা হতে দেন। এখানে আপনি যেটা বলছিলেন যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, এই জায়গাটিতে আমাদের তাজ ভাই বলছিলেন যে আমাদের ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দেখুন, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনার সাম্প্রতিক কালে যদি এই পৌর নির্বাচনগুলি দেখেন, প্রায় শেষ পর্যায়ে, কালকে 29টিতে হবে, এতে প্রায় 300 পৌরসভা নির্বাচন হয়ে যাচ্ছে। আমরা দেখছি এখানে 60 থেকে 70 ভাগ ভোট দিচ্ছে। তাহলে আমরা কি ধরে নেব? ভোটের অধিকার প্রয়োগ হচ্ছে না, ভোট দিচ্ছে না জনগণ, ভোটাররা। কিন্তু তাজ ভাই এখন যেখানে অবস্থান করছেন সেখানকার খবর তিনি বলছেন যে তাদের প্রার্থীর লোকজনকে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া দেখুন, হয়েছে। আমরা এই অভিযোগগুলি শুনছি, কিন্তু ওখানে আবার জাতীয় পার্টি বিএনপির প্রার্থীরা জয়ী হচ্ছে, আমাদের বিদ্রোহী প্রার্থী জয়ী হচ্ছে। তা কিভাবে হচ্ছে? হ্যাঁ, আপনাদের বিদ্রোহী হয়েছে, কিন্তু জাতীয় পার্টি জাতীয় পার্টি জয়ী হয়েছে, বিএনপিরও 22 জন জয়ী হয়েছে। কতজনের মধ্যে? এবং এই আমি লক্ষ্য করে দেখেছি পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীরা কিন্তু কন্টেস্টে এসছেন, অনেক জায়গায় 200, 250 বা 300 ভোটে হেরেছেন। তার কি দাঁড়ালো? এখানে একটা কম্পিটিশন হচ্ছে, আমরা এটাকে ওয়েলকাম করি। অনেক জায়গায় কিন্তু ওনারা 200-250 ভোটে হেরেছেন কাউসার ভাই, আবার অনেক জায়গায় আওয়ামী লীগ প্রার্থী 2300 ভোট পেয়েছেন, বিএনপি পেয়েছেন 0, মানে একটি কেন্দ্রে। এরকম দেখুন, এটা যদি বলেন এটা অন্য বিষয়। আমরা চাই কি জানেন, ওনারা কম্পিটিশনে আসুন, কিন্তু ওনারা চলে আসেন কমপ্লেনে। আচ্ছা আচ্ছা, দেখুন, আমরা বলতেই পারি এখনো এমন ইউনিট আছে যেখানে বিএনপির কোনো কার্যকলাপ নেই। আর নির্বাচনটা আমরা চাই ওনারা 1 মাস ব্যাপী নির্বাচন করুক। ওনারা চায় নির্বাচনের দিন নির্বাচন করতে, এটা তো হয় না। নির্বাচন একটা প্যাকেজ, আপনাদেরকে ভোটার কাছে যেতে হবে, জনগণ যেতে হবে, সাংগঠনিক ধারা বজায় রাখতে হবে। যেটা চিরাঙে করেছেন, নির্বাচন বয়কট করার চেষ্টা করেছেন, ভোটাররা না আসেন, সেখানে 22% ভোট কাস্ট হয়েছে। কিন্তু পাশাপাশি একই সময়ে এই যে প্রায় 350 পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কম বেশি 60 থেকে 72 ভাগ ভোট পড়েছে। তাহলে আমরা কি ধরে নেব? দেখুন, আপনাদের সাংগঠনিক ব্যর্থতা, জনসম্পৃক্ত না থাকলে সেটার দায় কি আমরা নেব? আপনাদেরকে জয়ী করে বলাবো যে ভোট ফেয়ার হয়েছে, আগাম বাণী দেবো আপনাদেরকে যে ভোট সুষ্ঠু হবে? আপনারা তো বড় বড় সিটি কর্পোরেশনে জয়ী হয়েছেন, তখন তো বলেননি যে ভোটে কারচুপি হয়েছে। সেটা 13তে বিএনপি বলে, এরপর থেকে হয় না, সেটা বিএনপি বলে। না, এখনো হচ্ছে, এখনো জয়ী হচ্ছেন। জি, কিন্তু আমাদের এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। ভোটারদেরকে আমাদের সম্মান জানাতে হবে, যারাই শীতকালেও সকালবেলা ভোট দিতে আসেন, যে মহিলারা ভোট দিতে আসেন, সম্মান জানাবে না আমরা চাই সবাই জানাই। তাজ ভাই, আপনি শুনছিলেন যে আপনার যে নির্বাচন কেন্দ্রিক যে অভিযোগটি, সেক্ষেত্রে আমাদের কাউসার ভাই একটি উত্তর দিয়েছেন যে আপনাদের অভিযোগ থেকে সরে এসে বরং ভোটারদেরকে উদ্বুদ্ধ করার দিকে বেশি নজর দেওয়া উচিত। দেখেন, আপনাকে একটা কথা বলি, আপনারা জানেন উত্তরবঙ্গে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের একটা বিশাল ইমেজ নিয়ে আমরা এই এলাকাতে, এই যে আসনটা সৈয়দপুর নীলফামারী ডিস্ট্রিক্টের অধীনে সৈয়দপুর পৌরসভা, তাদের গেটওয়ে বলা হয়। সেই গেটওয়ে যে ক্যান্ডিডেট আমাদের অসম্ভব, আগে 2 বার নির্বাচন করেছেন, অসম্ভব বিত্তশালী ক্যান্ডিডেট, ক্লিন ইমেজের ক্যান্ডিডেট। নির্বাচনী ক্যাম্পেইন আগে নির্বাচন স্থগিত হয়েছে বিএনপির ক্যান্ডিডেট মারা যাওয়ার জন্য।
আবার কালকে 28 ফেব্রুয়ারি কালকে এখানে নির্বাচন। আমি 5 দিন থেকে অবস্থান করছি, মহাসচিব 4 দিন থেকে অবস্থান করছেন, আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ। আমি তো ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি, কালকের যে পথসভা ছিল আমাদের, সেই পথসভায় রাস্তাটার জায়গা রেখে আমরা প্রোগ্রাম করছি। সেই প্রোগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা 100টা হুন্ডা মিনিমাম 45 মিনিট শুধু এখানের মধ্যে দিয়ে বারবার আসা যাওয়া করেছেন, যাতে আমাদের কর্মীরা ওনাদের সাথে কিছু বলে ওনারা সংঘর্ষ জড়িয়ে পড়েন। কিন্তু আমরা তো এখানে উপস্থিত আমরা করতে পারি নাই। আমরা বক্তব্যে মাইকে নিয়ে আমি বলেছি, ভাই দয়া করে এটা করেন না, আপনারা আমাদের বন্ধু রাজনৈতিক দল, আপনাদের সাথে আমরা নির্বাচনে অংশীদারিত্ব, এটা শেষ বুট নয়। এই সৈয়দপুরের বুট কালকে শেষ হয়ে যাবে না, আগামীতে আরো বুট আছে, আপনারা দয়া করে এটা করেন না। এটার সবচেয়ে মাস্টার মাইন্ডেড যিনি হলেন, তিনি হলেন নীলফামারী আওয়ামী লীগের সভাপতি, ওনার নাম হলো দেওয়ান কামাল। উনি 12 বছর ধরে পৌরসভার মেয়র স্টে করে অর্ডার নিয়ে আছেন। পুলিশের এডিশনাল এসপি আমাদের নেতাকে বলে ওনার সাথে একটু যোগাযোগ করেন। কোথায় আমরা আছি বলেন আপনি? আমি এইটা বলবো না, কাউসার ভাইরা তো জানতে হবে। আমি তো কিন্তু ওনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে সহযোগিতা আমরা পেয়েছি, সেটাও আবার দায়িত্ব নিয়ে বলে অনেক ভালো সহযোগিতা পেয়েছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নির্বাচন কমিশনে গিয়েছি, তারাও বলে অনেক ক্ষেত্রে তারা আপনার কোনো কিছু করতে পারে না। লোকাল নেতারা এত পাওয়ারফুল হয়ে যায় যে এই সিট লাগবেই, এই সিট নিতেই হবে, আওয়ামী লীগ ছাড়া আর কাউকে দিব না, যাত্রীবাড়িতে কি হয়েছে বাদ দাও, এটা কোনো বদারই না। আমরা বললাম ভাই দয়া করে গিভ আস এ স্পেস, মানুষের বুটটা যেন দিতে পারে। তাতে যদি আপনারা জিতে যান আমাদের কোনো কথা থাকবে না, তাতে বিএনপি জিতে আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু মানুষকে বুট দিতে যেতে হবে। আপনি কালকে ধরে নিয়ে যাচ্ছেন, আজকে সকালে ধরে নিয়ে যাচ্ছেন ক্যান্ডিডেট আমাদের মেয়র সিদ্দিকুল আলমের, ওনার ম্যানেজারকে অ্যারেস্ট করে বুড়ে নিয়ে যাচ্ছেন, আজকে যেখানে আছেন ওখানে নিয়ে আবার রেড দিবেন। এটা কোনো নির্বাচনী কার্যবিনীতি, কোনো সুষ্ঠু নির্বাচন, ফ্রি ফেয়ার ক্যান্ডিডেট ইলেকশনের জন্য এটা পড়ে? এটা বারবার বুঝতে পেরেছি বলছি তাজ ভাই, আমরা, দয়া করে ধন্যবাদ এটা- ধন্যবাদ। আমি কাসর ভাই থেকে আবার উত্তর চেষ্টা করবো। রবি ভাই, এই কাসর ভাই যে কথাটি বলছেন, আপনারা কম্পিটিশন না করে কমপ্লেনের দিকে বেশি মনোযোগ দেন। শুনেন, এই কমপ্লেন আর কম্পিটিশনের কোনো কিছু নেই। আওয়ামী লীগ ভোট ব্যবস্থাপনা দখল করে নিয়েছে স্টেট। ভোটের পরিবেশ সম্পূর্ণ এক পেশে একদলীয়, ভোটারের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই পছন্দের প্রার্থীকে, এটা প্রতিষ্ঠিত। এবং আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটের দিনে এক হয়ে যায়। আপনি কমপ্লেন করবে সে জায়গাও দেখান কেউ নেই, এটা দেখভালও করারও কেউ নেই। উনি কিছুটা অসহায়ত্বের কথা বলেছেন, উনিও সরকারি দলই মনে করি আমি জাতীয় পার্টিকে, কারণ একসাথে নির্বাচন করে একদল সরকার সেজেছেন, আরেক দল বিরোধী দল সেজেছেন। হ্যাঁ, একই প্রতীকেও অনেক জায়গায় নির্বাচন করেছেন ওনরা আন্ডারস্ট্যান্ডিং করে। তো ওনরা তো সরকারির অংশ, ওনরা কেন অত অসহায়? একথা তো আমরা বারবারই বলছি। কিন্তু সবচেয়ে দুঃখজনক কি জানেন? এখানে যেটি বলছেন যে আপনারা সবাই মিলে ওরা এক ধরনের একটা এক পেশে অবস্থা তৈরি করছে, তো আপনারা বিএনপি বলেন যে জনগণ আপনাদের সঙ্গে আছে, অধিকাংশ জনগণ আপনাদের সঙ্গে, তো সেই জনগণকে নিয়ে আপনারা প্রতিরোধ করতে পারেন না কেন যদি তারা এক পেশে অবস্থাটি করে? আমি আপনাকে বলি, ভোট ব্যবস্থাপনার প্রতি জনগণেরও অনীহা, কারণ জনগণ গিয়ে দেখে যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যায় না, অথবা অ্যাসোল্ট হতে হয়, অথবা তার ভোটটি দেওয়া হয়ে গিয়েছে, অথবা ফলাফল নির্ধারণ করে ঘোষণা করা হচ্ছে। কেন্দ্রের আশেপাশেই তো ভোটাররা থাকে। আগের দিন রাত্রে আপনি কেন্দ্রে যে ভীতিকর অবস্থা আওয়ামী লীগ তৈরি করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করে, বিএনপির শুভানুধ্যায়ী সমর্থক তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়, এজেন্ট ডাকবেন নেতাকর্মীদের হুমকি দেওয়া হয়, এবং ওই এলাকায় আওয়ামী লীগের মোড়ে মোড়ে অবস্থান নেয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্র থেকে বের করে দেয়। আমি নির্বাচন করতে গিয়ে এটা দেখেছি। আমি কমপ্লেন করে কোনো জায়গা পাইনি। অসত্য প্রকাশ করে প্রিজাইডিং অফিসার, অসত্য প্রকাশ করে, সে বলছে হি হ্যাজ নাথিং টু ডু। এটা প্রতিষ্ঠিত ভাই। এখন আপনি যদি বলেন যে বিএনপি কেন পাল্টা করতে পারে না, তাহলে তো দখল করতে হয়। কিন্তু ভোট ব্যবস্থার মতো রাষ্ট্রের দায়িত্ব, আপনি নিজেও বলছেন যে রাষ্ট্র একটা সমান অধিকার, একটা পরিবেশ তৈরি করবে যেখানে মানুষ ভোট দেবে। এখন যদি দখল পাল্টা দখল বলেন, আমরা দখল করতে পারছি না আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ দখল করে নিয়েছে, আমরা পারছি না দখল করতে, সে জায়গায় আপনি আমাদের ব্যর্থ বলতে পারেন, কিন্তু সেটা তো কাম্য নয়, এবং সেটা তো কল্যাণ নয়, এবং সেটা তো রাষ্ট্র ব্যবস্থাপনা নয়, সেটা তো ভোট ব্যবস্থাপনা নয়, যেটা আওয়ামী লীগ করে ফেলেছে। এই জায়গা হচ্ছে সমস্যাটা। অর্থাৎ মানুষের ভোট দেওয়ার সুযোগ কিন্তু নেই। এবং আওয়ামী লীগের সমস্যাটা কোথায় জানেন? আওয়ামী লীগ মনে করছে ভোটে হারলে রাজনীতি হেরে যেতে হবে, এই জায়গায় চলে গেছে আওয়ামী লীগ। এবং এর থেকে যদি বেরিয়ে না আসে আওয়ামী লীগ, এবং আমার আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছে, আমার সবচেয়ে করুণা হয় আওয়ামী লীগের প্রতি, বিশ্বাস করুন, সেটা হচ্ছে এটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সে যখন এতটা অসহায় হয়, এতটা ভঙ্গুর হয়, এতটা দুর্বল হয়, এবং এতটা জনসমর্থনহীন হয়। আমরা খুলনাতে একটা সমাবেশ করব, আপনি ভোট বাদ দেন না, ভোট তো গিয়েছেই, করার কোনো সুযোগ নেই, অনুমতি নেই, মোড়ে মোড়ে বাধা, 18টা রুটের বাস বন্ধ, রূপসা এবং ভৈরব নদী পার হয়ে যাবেন নৌকায়, সুযোগ নেই। ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন মোড়ে মোড়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন মোড়ে মোড়ে, সমাবেশ করা যাবে না। আরে ভাই, আইয়ুবিআই তো এটা করেনি, এর সাথে তো করেছেন আপনারা, এর সাথে তো তা করেনি। কতটা হচ্ছে যে আপনি সভা সমাবেশ করবেন, এটা রাজনৈতিক দলের অধিকার, মানুষের অধিকার, প্রতিবাদ করবে, এটা তো সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, আপনি তা বন্ধ করে দিচ্ছেন।
কারণ আওয়ামী লীগের মতো দল যখন এটা করে তখন তো সবারই দায়িত্ব পড়েছে, আপনাদেরও দায়িত্ব পড়েছে এই দলটাকে সুমতিতে ফিরিয়ে আনা, আর না হলে এদের প্রতিরোধ করা, আর না হলে বাধ্য করা, এর যে কোনো একটা জনগণকে করতে হবে। এবং উই আর রেডি ফর দ্যাট, এবং আমরা তার জন্যই প্রস্তুত নিচ্ছি বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। আওয়ামী লীগের এই দৈন্যদশা দেখে সত্যি আমার করুণা হয়। জি ধন্যবাদ কাসর ভাই। দেখুন, আমরা একটা রাজনৈতিক দল, আমরা যখন সমাবেশ করি, সভা করি, আমরা কিন্তু সিটি কর্পোরেশন ডিএমপি থেকে পারমিশন নেই, এটা ওনারা বলে যান। আমরা বাংলাদেশে যেখানে আমরা জনসভা করি না কেন, আমরা তো একটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদেরকে এটা করতে হয়, আমরা করি, আমাদের দল সরকার আছে, তারপর করতে হয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বরাবরই বলেন যে যখন বিএনপি কোনো সভা করতে যায়, ওনারা দেখেছেন ওখানে একটা বিশৃঙ্খলা হয়, গ্রুপিং হয়, চেয়ার ভাঙ্গাভাঙ্গি হয়, এতে জনদুর্ভোগ বাড়ে। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী লোকাল অবস্থা দেখে নির্ণয় করে থাকেন। এবং খুলনাতে উনি বলেছেন, খুলনাতে কিন্তু পুলিশ বলেছেন আপনারা এই জায়গায় সভাটা করেন, এতটুকু জায়গার মধ্যে সভাটা করেন, এবং সেটা কিন্তু করার কথা ছিল, তাই না? আমরাও লক্ষ্য করে দেখেছি যে দেখুন, ওনারা এখন নির্বাচন বলেন, আন্দোলন বলেন, রাজনীতি বলেন, ইস্যু তৈরি করার জন্য কোনো ইস্যু পাওয়া যায় কিনা সরকারের ভিতরে দাঁড় করানোর, সেটা কিন্তু পারছে না। কারণ ইস্যু নিয়ে পরের দিন সভা করতে গেলে সেখানে তো জনগণ তাদের সাড়া দিচ্ছে না, জাতীয়ভাবে আলোড়ন সৃষ্টি করতে পারছে না। নিজেদের দোষ আমাদের উপর চাপিয়ে রাজনীতি করা যাবে, ঠিক আছে, থাকা যাবে? আপনি বলছেন জনগণ সাড়া দিচ্ছে না, এই যে রবি ভাই বলছিলেন যে তাদের লোকজনকে এই যে রূপসা নদী পার হয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে। এইসব কমপ্লেন তো থাকবেই। হ্যাঁ, এখন কয় হাজারে 1 লক্ষ আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, আমরা চাই এটা বৃদ্ধি হোক। এটা বৃদ্ধি হলে আমরা এখন 5 জনের বেশি লোক জড়ো হওয়া যায় না, আপনি জানেন। নির্বাচনে অনেক কথা বলেছে। এই দেশে এই ফেব্রুয়ারি মাস 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিল। কি নির্বাচন করেছিল? 39টা আসনের ব্যালট পেপার বাক্স কোথাও পাওয়া যায় নাই। 3 মাসের মাথায় বাধ্য হয়েছিল আরেকটি নির্বাচন দিতে। সেখানে আমাদের সাথে জনগণ ছিল, আমরা আন্দোলন করে বাধ্য করেছিলাম। সেই পরিস্থিতি ওনারা কোন জায়গায় দাঁড় করাতে পেরেছেন? আপনারাও করেননি, আপনারাও পারেননি, আপনারা সরকার করতে পারেন। দেখেন 2014 তে নির্বাচন করেন, আমরা পার্লামেন্টে সমাধান করেছিলাম, আপনাদের দাবির সমাধান করেছিলাম। 18 নির্বাচনে ওনারা যে মনোনয়ন যে করেছেন, দেশব্যাপী মানুষ এটাকে দেখেছে। আপনারা তো এমপি বানিয়ে 6 জন 7 জন মনোনয়ন দিয়েছেন, সব দুর্বৃত্তরা নিয়ে এমপি বানিয়ে দিয়েছেন। জনগণের কাছে জনগণ দেখতে হবে কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন। জি, সেই কারণে ওনাদের পাশে জনগণ দাঁড়াচ্ছেন না, কোনো আন্দোলন দাঁড় করাতে পারছেন না। দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন না ক্ষমতায় ছিল তার চেয়ে বেশি আন্দোলন করে এবং তো টিকে আছে। আমরা কিন্তু আন্দোলন করে আসছি, নির্বাচন করে আসছি, কেউ আমাদের বসে দেয় না। করবো দুজনের কাছে একটি প্রশ্ন রাখতে, সেটা হচ্ছে রবি ভাই, যে আপনাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আজকে আওয়ামী লীগ সভানেত্রীকে আপনারা, প্রধানমন্ত্রীকে আপনারা আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আওয়ামী লীগ বিভিন্ন সময় তাদের অনুষ্ঠানে, কাউন্সিলে বিশেষ করে আপনাদের আমন্ত্রণ জানান, আপনারা যান না। আওয়ামী লীগ আসবে কিনা আমরা জানি না। তো এই জায়গাটাতে বলতে চাই, আমরা কি এটি আশা করতে পারি যে দুই দলের আমন্ত্রণে পরস্পর সাড়া দেবেন আপনারা? অবশ্যই সেটাই মানুষ প্রত্যাশা করে, এবং সেটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য, এবং সেটাই হচ্ছে রাজনৈতিক সহ অবস্থান, সেটাই হচ্ছে রাজনৈতিক প্রতিযোগিতা, সেটা থাকা উচিত। স্বাধীনতা আমাদের জাতির অর্জন। আমি আবারও বলছি, আমরা বছরব্যাপী সুবর্ণ জয়ন্তীটা পালন করবার জন্য কর্মসূচি নিয়েছি। আমরা যে কর্মসূচিগুলি করব, সেখানে যদি আওয়ামী লীগের বন্ধুরা থাকেন, আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা খুশি হব, এবং আমরা এই অর্জনটাকে জাতীয়ভাবে কাউসার ভাই যেটি বলছেন যে এটি কাম্য, দেখুন কিন্তু আমরা দেখি আপনারা কেউ সাড়া দেন না। পারিবারিক, সামাজিক, রাজনীতিক সবভাবে আমরা বিএনপির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুলশানে বাসায় গিয়েছিল, আপনারা দেখেছেন কি ব্যবহার করেছেন। দেখুন 75-এর 15 আগস্ট, 2001-এর 21শে আগস্ট, যেই দলটি এখনো চায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে, আমাদের 3বার ভাবতে হয় তাদের সাথে আমরা কোনো রাজনৈতিক সম্পর্ক রাখবো কিনা। আমি বুঝতে পেরেছি। আপনার দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব তাজুর রহমান। তাজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।